আজকে ক্রাইমের যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা হরিয়ানার একটা ঘটনা। হরিয়ানার পানিপতের সুখদেব নগর নামের একটা জায়গাতে এক ভদ্রলোক থাকতেন। নাম ছিল বিনোদ বরারা। তার স্ত্রী নিধি, তার মা বাবা আর তার দুই সন্তান। এই ছিল তার ফ্যামিলি। তার বাড়ির থেকে একটু দূরেই তার ছিল একটা কম্পিউটার সেন্টার। কম্পিউটার সেন্টারে এলাকার থেকে বাইরের বিভিন্ন ছেলেমেয়েরা আসতো কম্পিউটার শেখার জন্য বা অন্যান্য যে কোনো কাজ কম্পিউটার সংক্রান্ত সব তার ওই সেন্টারে হতো। তার ইনকাম যথেষ্ট ভালো ছিল। তিনি একটু সমাজসেবক ধরনের মানুষ ছিলেন। বেশ কিছু এনজিওর সাথে তিনি যুক্ত ছিলেন। সেই সঙ্গে ওই এলাকার গরিব ছাত্রছাত্রী বা এমন কোনো বাচ্চা যারা হয়তো শিখতে চাইছে কম্পিউটার, আর্থিক অনটনের জন্য, অসুবিধার জন্য শিখতে সক্ষম নয় অন্য কোথাও গিয়ে, তো তিনি তাদেরকে ফ্রি ট্রেনিং দিতেন কম্পিউটারে। যার জন্য ওই এরিয়াতে তার যথেষ্ট নামডাক ছিল। সব লোকজন তাকে এক কথাতেই চিনতো, তাকে ভালো লোক বলে জানত। তো প্রথম 2021 সালে ঘটনার সূত্রপাত। তার 12 বছরের বিবাহিত জীবন ছিল নিধির সাথে। পরস্পরকে খুব ভালোবাসতো। মাঝে মধ্যে তারা দুজন একসাথে কোথাও বেড়াতেও যেত। সব লোকজন তাদের দুজনকে খুব ভালোভাবে চিনত। 2021 সালের 5ই অক্টোবর বিনোদ নিজের কম্পিউটার সেন্টারের বাইরে একটা টুল নিয়ে বসেছিলেন। প্রত্যেক দিনই তিনি কিন্তু বসেন। সেদিন হঠাৎ করে একটা ছোট লরি পাশ দিয়ে বেরিয়ে না গিয়ে তাকে সজোরে এসে ধাক্কা দিয়েছিল। স্পিডটা এত বেশি ছিল যে বিনোদ গুরুতর অসুস্থ হয়। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে পৌঁছে যাওয়া হয় একটা বেসরকারি হসপিটালে। সেখানে গিয়ে তাকে ট্রিটমেন্ট করা হয়। কোনো রকমে তাকে প্রাণে বাঁচানো হয়, কিন্তু তার দুই পায়ে ফ্র্যাকচার হয়ে গেছে। লম্বা সময় প্রায় 1 মাস মতো তাকে ট্রিটমেন্টে থাকতে হয়েছিল। তবে সে একটু সুস্থ হয়ে উঠেছিল। তারপরে সে দুই পায়ে প্লাস্টার নিয়ে চলে এসেছিল নিজের বাড়িতে। তাকে লম্বা সময় পর্যন্ত বেড রেস্ট করতে বলেছিলেন ডাক্তার। তিনি বেড রেস্টেই ছিলেন সেই সময়। যে সময় তার সাথে আরও একটা দুর্ঘটনা ঘটে গেছিল। সে প্রথম যে অ্যাক্সিডেন্টটা হলো তার 2 মাস 10 দিন পরে তিনি নিজের রুমে শুয়েছিলেন। হঠাৎ করে তার বাড়িতে একজন অপরিচিত মানুষ এসে ঢুকে পড়েছিল। দরজা খোলাই ছিল। কিচেনে তার স্ত্রী রান্না করছিল, সঙ্গে ছিল তাদের ছেলে। হঠাৎ করে সে ভেতরে আসে। আসার পরে সোজা বিনোদের রুমে ঢুকে গেছে। ঢুকে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে। এই অবস্থা যখন তার স্ত্রী নিধি জানতে পারে, নিধি ছুটে বাইরের দিকে যায়। চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের কিছু প্রতিবেশী এসেছিল তাদের বাড়ি। তারপরে তারা দরজায় ধাক্কা দেওয়া শুরু করেছিল, বারবার চিৎকার করেছিল যে দরজাটা খোলো। ভিতরে যে ঢুকে গেছিল সে কিন্তু দরজা খুলছে না। এবার কিছু লোকজন জানলা দিয়ে দেখতে আরম্ভ করে। আরো কিছু লোকজন চেয়ার দিয়ে ধাক্কা মেরে দরজাটাকে ভাঙার চেষ্টা করছিল। ইতিমধ্যেই যে ঘরের ভেতর ঢুকেছিল সে কিন্তু খাট থেকে টেনে ফেলে দিয়েছিল বিনোদকে। মাটিতে ফেলে তার কাঁধে, তার কোমরে আর তার মাথায় 3টে গুলি করেছিল। ইতিমধ্যেই কিন্তু লোকজন দরজাটাকে কোনো রকমে খুলে ভেতরে যেতে পেরেছে। সেই আততায়ী যে বিনোদকে মেরে ফেলেছে তাকে ধরেও ফেলেছে, পুলিশে দেওয়া হয় তাকে। তখন জানা যায় তার নাম হচ্ছে দেব সুনার। এর আগে যে তার দোকানের সামনে লরি দিয়ে তাকে ধাক্কা দিয়েছিল সেও কিন্তু এই সেম মানুষ দেব সুনার। দেব সুনারের সাথে বিনোদের কিসের শত্রুতা, এই ব্যাপারটা জানতে চাইছিল সবাই। দেব সুনার বলেছিল যে তার লরির ব্রেক ফেল হয়ে গেছিল, সে চেয়েও আটকাতে পারেনি, তাই জন্য তার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল বিনোদের। সে জামিন পেয়ে গেছিল, সে বেরিয়ে এসেছিল, কিন্তু কেসটা চলছিল।
সে বারবার বিনোদকে বোঝাচ্ছিল যে বিনোদ যেন তার উপর থেকে কেসটা তুলে নেয়। তার ছোট ছোট বাচ্চা রয়েছে, ফ্যামিলি রয়েছে, কিন্তু বিনোদ কোনোভাবেই বুঝছিল না, কেসটা তুলে নিচ্ছিল না। যার জন্য নাকি দেব সোনারের এতটাই রাগ হয়েছিল যে সে চলে এসেছিল বিনোদের বাড়িতে। রাগ সামলাতে না পেরে বিনোদের বাড়িতে এসে বিনোদকে শেষ করে ফেলবে, সেটা সে ঠিক করেছিল, সেটা সে করেও ফেলেছে। দেব সোনার জেলে চলে যায়। ধীরে ধীরে নিধি, তার বাচ্চারা, তার শ্বশুর শাশুড়ি স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছে। নিধির শ্বশুর শাশুড়ি নিধির যে ছেলে, তাকে সঙ্গে করে নিয়ে অস্ট্রেলিয়া চলে যায়। তারা যেহেতু অস্ট্রেলিয়া যাচ্ছিল, নিধি চাইছিল যে নিধির যে মন খারাপ বা বাড়ির যে অবস্থা, সেটা যেন তার ছেলের ওপর এফেক্ট না ফেলতে পারে, তার ছেলে যেন ভালোভাবে পড়াশোনা করে ভালো মানুষ হতে পারে। সেই জন্য সে নিজের একমাত্র ছোট দেওর, যার নাম প্রমোদ, তার কাছে শ্বশুর শাশুড়ির সাথে নিজের ছেলেকেও পাঠিয়ে দিয়েছিল। সে সেখানে গিয়ে পড়াশোনা শুরু করেছিল। নিধির কাছে ছিল নিধির একমাত্র মেয়ে। শ্বশুর শাশুড়ি যাওয়ার আগেই কিন্তু নিধি তাদেরকে জানিয়েছিল সে কোনোভাবে এই বাড়িতে থাকতে পারছে না, এই বাড়িতে থাকলে তার খুব কষ্ট হচ্ছে, আর ওই রুমটার দিকে তাকালে তার হাজবেন্ডের কথা খুব মনে পড়ে যাচ্ছে। তার মনে হচ্ছে যে সে এই বাড়িতে থাকাকালীন তার হাজবেন্ডের সাথে এইভাবে একজন অত্যাচার করে চলে গেছে, আর সে দাঁড়িয়ে দেখেছে, কিচ্ছু করতে পারেনি। সে এই বাড়িতে থাকতে পারবে না। এই বাড়িটা বন্ধ করে সে অন্য আরো একটা এরিয়াতে একটা ফ্ল্যাট নিয়েছিল। সেখানে সে নিজের ছোট বাচ্চা মেয়েটাকে নিয়ে থাকা শুরু করেছে। এই ঘটনার পর কেটেছে 2 বছর। এসেছে 2024 সাল। হঠাৎ করে নিধিদের ওই এরিয়াতে নতুন একজন এসপি এসেছেন, যার নাম অর্জুন সিং শেখাওয়াত। পুরো এরিয়াতে একজন ইমানদার, একজন নির্ভীক পুলিশ অফিসার বলেই সবাই তাকে চেনে। সেই পুলিশ এসপির হোয়াটসঅ্যাপ মেসেজে একটা মেসেজ এসেছিল। মেসেজটা ছিল মৃত বিনোদের ছোট ভাই প্রমোদের। সুদূর অস্ট্রেলিয়া থেকে এসেছিল মেসেজটা, 8621 কিলোমিটার দূর থেকে। বিশেষ করে সেই জন্যই এসপি সাহেবের চোখ পড়েছিল ওই মেসেজটার দিকে। তিনি মেসেজটা দেখেছিলেন, তারপর তিনি ঠিক করেছিলেন যে তিনি বিনোদের ব্যাপারটা আবারও গোড়ার থেকে দেখতে শুরু করবেন। বিনোদের ব্যাপারটাকে তিনি আবার নতুন করে ইনভেস্টিগেশন করবেন। কারণ সেই যে হোয়াটসঅ্যাপ মেসেজ যেটা বিনোদের ভাই প্রমোদ এসপি শেখাওয়াতকে করেছিলেন, তাতে এই রিকোয়েস্টটাই করা ছিল। তাতে বলা হয়েছিল যে বিনোদ যে মারা গেছে, প্রমোদের মনে হচ্ছে বিনোদের ফ্যামিলির কেউ এই বিষয়ে জড়িত রয়েছে। কাউকে কিচ্ছু না জানিয়ে অর্জুন সিং শেখাওয়াত ব্যাপারটা, ওই কেসটা রিওপেন করে শুরুর থেকে আবার তদন্তটা করতে শুরু করেছিলেন। প্রথমেই তিনি খোঁজ নিয়েছিলেন যে বিনোদের যে হত্যাকারী, তার নাম দেব সোনা। দুবার সে বিনোদের সাথে এরকম একটা ঘটনা ঘটিয়েছিল। প্রথমবার তার কম্পিউটার সেন্টারের সামনে একটা অ্যাক্সিডেন্ট, সেকেন্ড বার তার বাড়িতে গিয়ে তাকে মেরে ফেলে সামান্য একটা ব্যাপারের জন্য। সামান্য ব্যাপার বলতে বিনোদ কেসটা তুলে নিতে রাজি হয়নি, তার জন্য নাকি সে বাড়িতে গিয়ে বিনোদকে মেরে ফেলেছে। তারপরে সে জেলেই ছিল। পুলিশ টিম প্রথমেই ঠিক করে এই দেব সোনারের ব্যাংক ট্রানজাকশনগুলো চেক হবে। কারণ যদি কারোর জন্য এই ঘটনা সে ঘটিয়ে থাকে কারোর কথায়, তাহলে নিশ্চয় পয়সার লেনদেন হয়ে থাকবে। সেই জন্য বিনোদ আর বিনোদের বাড়ির লোকজনেদের ব্যাংকের ট্রানজাকশনটা প্রথমে চেক করা হয়। চেক করতে গিয়ে পুলিশ যেটা লক্ষ্য করেছিল সেটা হচ্ছে, যেই সময় বিনোদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেই সময় বিনোদের বাড়িতে বিনোদকে কেউ মেরে ফেলেছিল, সেই সময় সেই পুরো টাইমটাতে বারবার দেব সোনারের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছে সুমিত নামের কোনো একজন।
কল ডিটেলে দেখা যায় যে সুমিতের সাথে বারবার কথা হয়েছে দেব সুনারের। বিশেষ করে ওই যে টাইম পিরিয়ডটা, যে সময় বিনোদের সঙ্গে এই সমস্ত ঘটনা ঘটেছে, তার থেকে কিছুদিন আগে থেকে শুরু হয়, আর ওই গুলি মেরে দিয়েছিল যেদিন, সেদিন পর্যন্ত বারবার কথা, দিনের মধ্যে 10 বার 12 বার কথা সুমিতের সাথে হচ্ছিল দেব সুনারের। কেন, কিসের বন্ধুত্ব তাদের দুজনের মধ্যে, এটা চেক করতে গিয়ে পুলিশ দেখেছিল যে সুমিত হচ্ছে একজন পার্সোনাল জিম ট্রেনার। একটা জিম সেন্টার রয়েছে, সে বিভিন্ন মহিলাদেরকে তাতে ট্রেন করে। সুমিতের একটা ফুড সাপ্লিমেন্ট, প্রোটিন পাউডার ইত্যাদি দোকানও রয়েছে। যারা তার কাছে জিমে আসে ট্রেনিং নিতে, তারা বিশেষ করে তার ওই দোকান থেকে বিভিন্ন রকম খাবার দাবার শরীর ঠিক করার জন্য, নিজেকে হেলদি রাখার জন্য কিনে থাকে। এই সুমিতের সাথে দেব সুনারের কিসের জন্য এত ভালো রিলেশন, সেটাই পুলিশ বোঝার চেষ্টা করছে। তারপরে পুলিশ আরও একটা ব্যাপার লক্ষ্য করেছিল, দেব সুনার জেলে চলে যাওয়ার পর সুমিত দেব সুনারের ফ্যামিলিকে দেখাশোনা করে। শুধু তাই নয়, দেব সুনারের যে কেস চলছে, কেসের বিভিন্ন ডেট রয়েছে, সেই ডেটগুলোতে উকিলের যে ফিজ হয়, সেটাও কিন্তু সুমিত দিচ্ছে। এই ব্যাপারগুলো একটু গন্ডগোলে বলে মনে হচ্ছিল পুলিশ টিমের। সেই জন্য সুমিতকে অ্যারেস্ট করা হয়েছে। সুমিতকে অ্যারেস্ট করার আগে সুমিতের কল ডিটেল চেক করতে গিয়ে দেখা যায় সুমিতের সাথে কন্টিনিউয়াসলি কথা হয় মৃত বিনোদের স্ত্রীর। এই ব্যাপারটা যখন জানতে পেরেছিল পুলিশ, তখন কিন্তু ঘটনাগুলো পরস্পরের মধ্যে কিভাবে জড়িত, সেটা পুলিশের বুঝতে সময় লাগে। পুলিশ আরও খবর পেয়েছিল যে বিনোদ মারা যাওয়ার পর বিনোদের স্ত্রী নিজের ছোট বাচ্চাকে নিয়ে একটা অন্য ফ্ল্যাটে উঠে গেছিল। আর সেই ফ্ল্যাটে অচেনা অজানা জায়গায় একটা ফ্ল্যাট, সেখানে কিন্তু সুমিত নিয়মিত যাতায়াত করছিল। শ্বশুর শাশুড়ির অস্ট্রেলিয়া চলে যাওয়ার পরপরই নিধি নিজের ওই জিম ট্রেনারের সাথে মানালি ঘুরতে গেছিল লম্বা সময়ের জন্য। এবার পুলিশ সেই দিনের সিসিটিভি ফুটেজ, যেদিন দেব সুনার ঘরে ঢুকে বিনোদকে মেরে ফেলেছিল, সেটা চেক করেছিল। এবার যখন খুব ভালো করে চেক করা হয়, পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল যে নিধি নিজের কিচেনে রান্না করছে। দেব সুনার দরজা খোলা ছিল, ঢুকে পড়ে। ঢুকে সে নিধির দিকে কিচেনে তাকিয়েছিল, নিজের ডান হাত তুলে ইশারা করেছিল, হাই করেছিল। নিধি তাকে ইশারায় বুঝিয়ে দিয়েছিল যে বিনোদ কোথায় আছে। সে চলে গেছিল বিনোদের রুমে। তারপর কিন্তু নিধি ছুটতে বাইরে গিয়ে লোকজনের কাছে হেল্প চেয়েছিল। যদি এর আগেও পুলিশের টিম খুব ভালোভাবে সিসিটিভি ফুটেজগুলো লক্ষ্য করতো, তাহলে হয়তো এই 2 বছরের সময় লাগতো না পুরো ব্যাপারটাকে বোঝার জন্য। কিন্তু সেই সময় পুলিশ টিম কেন কাজ করেনি, সেটা এখনো অজানা। 2024-এ নতুন এসপি আসার পর পুরো ব্যাপারটা সবার সামনে এসেছে। এবার বলি যে প্রমোদের হঠাৎ করে কেন সন্দেহ হয়েছিল নিজের বাড়ির কোনো লোকের উপর। সে কিন্তু ক্লিয়ারলি বলেনি যে বিনোদের স্ত্রী জড়িয়ে আছে, তবে তার মনে হয়েছিল বিনোদের স্ত্রী জড়িয়ে আছে। কারণ কেসের বিভিন্ন ডেটে যখন বিনোদের স্ত্রীকে কোর্ট থেকে জিজ্ঞেস করা হয় দেব সুনারকে দেখিয়ে যে এই কি তোমাদের বাড়িতে ঢুকে মার্ডার করেছিল তোমার হাজব্যান্ডকে, তখন নিধি বলেছিল যে সে ঠিক করে সেদিন ওই আততায়ীকে দেখেনি, তাই সে চিনতে পারছে না। সে যেদিনই দেব সুনারকে চিনতে পারেনি বলেছিল, সেই দিন প্রমোদের সন্দেহটা এতটাই বেড়েছিল যে সে বাধ্য হয়ে এসপি অর্জুন সিং শেখাওয়াতকে মেসেজটা করেছিল। এর আগেও সে বহুবার পুলিশের কাছে রিকোয়েস্ট করেছিল, কমপ্লেন করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। কিন্তু এইবারে লাভ হয়েছে। তারপরে নিধি আর সুমিত দুজনকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পর তাদের দুজনের জিজ্ঞাসাবাদে যেটা জানতে পারা যায়, সেটা হচ্ছে 2021 সালে
নিধি নিজের হাজবেন্ডকে বলেছিল সে জিমে যেতে চায়। সে জানুয়ারি মাসের শুরু থেকে জিমে যাওয়া শুরু করেছিল। তার প্রেম হয়েছিল, তার হাজবেন্ডের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু সে বাইরেও একটা প্রেম শুরু হয়েছিল। তারপর থেকে তার সাথে চ্যাটিং, তার সাথে কলে কথা বলা ইত্যাদি শুরু হয়েছিল। যেহেতু সে খুব ভালো একটা বৌমা নিজের বাড়ির, তো বাড়ির লোকজন কখনো তার উপর কোনো সন্দেহ করেনি। দিদি কিন্তু চুপচাপ সম্পর্কটা চালিয়ে যাচ্ছিল, কিন্তু প্রতিদিন সে কলে কথা বলার পর পুরো কল হিস্ট্রিটা ডিলিট করে দিত। তার হাজবেন্ডের এই ব্যাপারটা দেখে সন্দেহ হয়েছিল যে প্রত্যেকদিন এইভাবে মনে করে কল হিস্ট্রি ডিলিট করে এরকম লোক খুব কম রয়েছে। তো নিধি আগে তো এরকম করতো না, আজকাল সে কেন ডিলিট করে দিচ্ছে বা ফোনটা অন্য কাউকেই দিতে চাইছে না, এই ব্যাপারটা হাজবেন্ড দেখতে পেয়েছিল। তারপরে হাজবেন্ড একটু খোঁজ রাখার চেষ্টা করছিল। সে একটা সময় বুঝতে পেরেছিল যে তার স্ত্রী সুমিত নামের ওই জিম ট্রেনারের সাথে একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে। তো হাজবেন্ড দেখেছিল যেহেতু বাচ্চারা বড় হয়েছে এই সময় এই ব্যাপারটাকে বাড়ানো উচিত না, সেই জন্য সে কাউকে কিচ্ছু না বলে স্ত্রীকে বুঝিয়েছিল, কিন্তু তাতে কাজ হয়নি। স্ত্রী আরো ডেসপারেট হয়ে গেছিল। স্ত্রী ঠিক করেছিল যে বিনোদকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে, সেটাই সে করেছিল। সেই জন্য দেব সোনারকে 10 লাখ টাকা দিয়েছিল সে। বিনোদ মারা যাওয়ার পরে বিভিন্ন ইন্স্যুরেন্স এজেন্সি থেকে বড় অঙ্কের টাকাও পেয়েছিল নিধি, যে টাকাগুলো সে সুমিতের সাথে ঘুরতে বেড়াতে আনন্দ করতে খরচ করছিল। বিনোদকে সে রাস্তার কাঁটা মনে করে সরিয়ে দিয়েছিল, কিন্তু পরবর্তীকালে সবটা সবার সামনে চলে এসেছিল। নিধি একদম মনের গভীর থেকে ভালোবাসতে শুরু করেছিল সুমিতকে, কিন্তু সুমিত নিধির টাকা পয়সার প্রেমে পড়েছে। জুন 2024-এ নিধিকে আর সুমিতকে অ্যারেস্ট করা হয়। বর্তমানে তারা জেলেই রয়েছে। আর দেব সোনা, সেও কিন্তু আগে থেকেই জেলে রয়েছে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ